আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আয়োজন জনরায় অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের পুরো প্রচারে বরাবরের মতো আমি এসএইচ সোহাগ থাকবো আপনাদের সাথে এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে রয়েছেন এনামুল হোসেন ওসরো, সাবেক যুগ্ম সম্পাদক ইতালি বিএনপি এবং সাবেক ছাত্রনেতা। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। সেই সাথে আমাদের সাথে আরও রয়েছেন ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি ইতালি আওয়ামী লীগ। স্বাগত আপনাকেও। থ্যাংক ইউ। ঈদ মোবারক। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 নাম্বার এবং স্কাইয়ের পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলা যেসব ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন এবং আপনাদের যে কোনো ধরনের মতামত এবং প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবং দর্শক মণ্ডলী, সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। জনাব এনামুল হোসেন ওসরো, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি এবং যেই বিষয়টি নিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে দুর্নীতির একটি বিষয়, যদিও ঈদের ছুটি চলছে বাংলাদেশে এবং এখনও আজকে থেকে সম্ভবত ঈদের ছুটি শেষ হয়েছে এবং আজকে থেকে অফিস আদালত চালু হয়েছে, তবে দুর্নীতির যে বিষয়টি বেশ কিছুদিন ধরেই সরকারি কর্মকর্তা, বিশেষ করে সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির বিভিন্ন ধরনের অভিযোগ, বেনজির আহমেদ সহ, তারপরে হচ্ছে আপনার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, পাশাপাশি কয়েকদিন ধরে যেটা আলোচনা চলছে যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ চলছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সোহাগ ভাই। অত্যন্ত জনপ্রিয় টিভি ইসলাম টিভির আজকের টকশো অনুষ্ঠান। আমার সাথে রয়েছে আমার অত্যন্ত কাছের মানুষ ইকবাল ভাই। সাংবাদিকতার পাশাপাশি উনি আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত। এই মুহূর্তে দর্শক যারা ইসলাম টিভি দেখছেন তাদেরকে এই যে আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়বস্তু আজকে এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে এনেছেন দুর্নীতি, আসলে দুর্নীতির বিষয় আপনি যে নামগুলি বলেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির, সাবেক সেনাপ্রধান আজিজ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান রিপন, এবং আপনি আরেকটি হয়তো আলোচনায় চলে আসবে, সাম্প্রতিক আপনি দেখছেন যে একজন মতিউর রহমান কাস্টমস কর্মকর্তা, ওনার ছেলের যদিও একটি ছাগল কীর্তি কাহিনী নিয়ে বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে। আপনি একজন আসাদুজ্জামান, একজন বেনজির আজিজ, এরকম হাজার হাজার সরকারি এবং যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে বর্তমানে জড়িত এবং বিগত প্রায় 20 বছর দেশের শাসন ব্যবস্থার উপর জনগণের রায় উপেক্ষা করে যেভাবে আপনার জোর জবরদস্তি করে একটি রাষ্ট্রের উপর চেপে বসে রয়েছে, পুরা দুর্নীতি আপ টু বটম। শুধু যে আজকে পুলিশের এই 2-4 জন কর্মকর্তা, বিষয়টা তা না। বিষয়টা হলো পুরো সরকারের এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের একদম মাঠ থেকে উচ্চ পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে টোটাল অর্গানটা দুর্নীতির সাথে জড়িত। আজকে আমি আপনার এখানে আসার আগে যে একজন সাবেক প্রতিমন্ত্রী, ভদ্রলোকের নাম আমি বলতেছি আপনাকে, বলল যে বছরে 92,000 কোটি টাকা, আওয়ামী লীগ সরকারের একজন সাবেক প্রতিনিধি যিনি বলছেন 92,000 কোটি টাকা প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে। 92,000 কোটি টাকা। সাবেক প্রতিমন্ত্রী, বর্তমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী আজকে অনেকটা আক্ষেপের সহিত সংসদে বাজেট আলোচনায় অংশগ্রহণ নিয়ে উনি অনির্ধারিত একটি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে দুর্নীতি কি পরিমাণ গ্রাস করেছে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের। এটা উনার ভাষা অনুযায়ী যে উনি 8 জন সাবেক কর্মকর্তা যাদেরকে কানাডাতে উনি আইডেন্টিফিকেশন করেছে, কিন্তু আমার সরকার এখনো তাদের নামগুলি প্রকাশ করে নাই। এটি রিসেন্ট উনি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোনেম। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে এই দুর্নীতির সার্বিক বিষয়ে আলোচনা করতে হলে এই দুর্নীতিবাজদের প্রধান পৃষ্ঠপোষক কারা? আপনি যদি দেখেন, এই একজন বেনজিরকে দিয়ে আমি প্রথম শুরু করি। এই বেনজিরকে, কিন্তু এই বিষয়টা ভুলে গেলে চলবে না, দুর্নীতির বিষয়টা কিন্তু নতুন না, সেই বিএনপির আমলেও কিন্তু একাধিকবার বিএনপি দুর্নীতিতে বাংলাদেশ প্রথম হয়েছিল। এই বিষয়টি আপনি যদি বেসিক আলোচনা করেন, একাডেমিক আলোচনা করেন, এটার বিষয়গুলি কিন্তু আপনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারবেন।
একাডেমিক আলোচনা যদি বিএনপির আমল আর এখনকার আমল নিয়ে আপনি করেন, বিএনপির আমলে দুর্নীতি হয়নি, বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে দুর্নীতি হবে এটা আমি কখনো, এবং আগামীতেও দুর্নীতি হবে, কিন্তু মাত্রা এবং এটার যদি আপনি এটাকে কি বলে, এটার যদি একটি ডায়াগ্রাম তৈরি করেন, পরিমাপ তৈরি করেন, সেখানে বিএনপির আমলের যেই দুর্নীতিটা হয়েছিল বা বিএনপির আমলে টিআইবি যে রিপোর্টগুলি প্রকাশ করেছে, বিএনপি কিন্তু কোনোটার সাথে দ্বিমত পোষণ করে নাই। আপনাকে মনে রাখতে হবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আওয়ামী লীগ যে প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে, দুর্নীতির বিএনপি নেতাদের বিরুদ্ধে বা দেশের কিছু পত্রিকা তৎকালীন আমলে আপনাদের মনে আছে যে 111 তৈরি করার জন্য যে ডায়াগ্রামটা তৈরি করেছে, সেটি আর বর্তমান চিত্রটা কিন্তু টোটালি ভিন্ন। তখন দুর্নীতির বিষয়ে প্রকাশ হয়েছিল, কিন্তু আমি এটা একাডেমিক আলোচনা করতেছি যে তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপিকে কিভাবে রাষ্ট্র পরিচালনা থেকে সরানো যায়, শুধু যে দুর্নীতির অভিযোগ তা না, বিএনপির বিরুদ্ধে তখন জঙ্গিবাদ, বিএনপির বিরুদ্ধে তখন এই যে বিদ্যুতের বিষয়ে, বিএনপির বিরুদ্ধে অর্থ পাচার, অনেকগুলো ইস্যু কিন্তু এসেছে। কিন্তু একটা বিষয় আপনাকে সোহাগ ভাই স্বীকার করতে হবে, আমার বন্ধু সাংবাদিক ইকবাল ভাই কে আমি অনেক আগ থেকেই চিনি, সে সময় যদি চরিত্রগুলি বিএনপির বিরুদ্ধে যে দুর্নীতি চরিত্রগুলি, একটা এই গভর্নমেন্ট এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। মজার বিষয় হলো বেগম খালেদা জিয়ার মতো দেশের বরেণ্য একজন বয়োজ্যেষ্ঠ বরেণ্য রাজনীতিবিদ, একজন প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, যিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, উনাকে আজকে যেই পরিকল্পনা অনুযায়ী যে দুর্নীতির লেবাজ উনার পিছনে লেগে উনাকে কারারুদ্ধ করে সাজা দেওয়া হয়েছে, তথাকথিত 2 কোটি এবং 3 কোটি টাকা কোকো অরফানেজ ফান্ডের টাকা কিন্তু আপনাকে বুঝতে হবে, টাকা কিন্তু তরসুপ হয় নাই, কিংবা টাকা কিন্তু কোথাও খরচ করে, টাকাটা এক ব্যাংক থেকে আরেকটা এখন বেড়ে এটা দ্বিগুণ হয়েছে। এগুলি ছিল একটা প্রপাগান্ডার, রাজনৈতিক দলের বিরুদ্ধে কিভাবে রাজনৈতিক দলকে হেনস্থ করা যায় সেটার একটা চিত্র। আর ওইটা ছিল একটা চরিত্র। আর বর্তমানে আপনি দুর্নীতির যে চিত্রটা আপনি সামনে এনেছেন, সেটা নিয়ে আমার সাথে আপনি একাডেমিক আলোচনা করেন, ইকবাল ভাইকে বলবো, ইকবাল ভাই আলোচনা না, তখন আপনি পরিমাপটা, তারতম্যটা এবং ভারসাম্য এবং রিয়েলিটিটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো যে দুর্নীতিটা আসলে এখন কোন পর্যায়ে চলে গেছে। 15 লক্ষ টাকা একটা ছাগল দিয়ে কিংবা বেনজিরের একটা উপজেলা বা জেলা পরিমাণ সম্পদের পাহাড় তৈরি করে এই দুর্নীতির তারতম্য যদি আলোচনা হয়, আমি মনে করি একজন প্রবাসী হিসাবে, ইকবাল ভাই একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে, আপনি একজন রেমিটেন্স দেশকে ভালোবাসি, সে একাডেমিক আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত হবে বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। জনাব ইকবাল হোসেন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে দুর্নীতির যে বিষয়টি, আপনি কিভাবে দেখছেন যে সাবেক সেনা প্রধান কিংবা সাবেক ডিএমপি কমিশনার কিংবা সাবেক পুলিশের আইজি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক, অত্যন্ত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিন যাবৎ ওনাকে আমি চিনি, মাধবস্ত্র ভাই। দুইজনে আমরা দুজনই বলা চলে একই জায়গায় ছিলাম, একই জায়গাতে এসেছি। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি এখানে বসছি, যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মানে ডিফেন্স দেওয়ার জন্য আমি বসিনি। জি, প্রথম কথা হচ্ছে যে দুর্নীতি সারা পৃথিবীতে একটা বিরোধমানের সমস্যা, আর আমাদের বাংলাদেশে এই দুর্নীতি যে আজই নতুন করে হচ্ছে তাও নয়। অথবা অনেক কথাই বলেছেন, যথার্থই বলেছেন যে দুর্নীতির পরিমাণ একটু বেড়ে গেছে, কারণও আছে তার মধ্যে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের অর্থনীতির আকারটা কিন্তু অনেক বেড়েছে, কিন্তু তাই বলে একজন বেনজির যেভাবে যে সম্পদে পাহাড় গড়েছেন, জি, তার যে ফিরিস্তগুলো যদি পড়া হয়, আমার মনে হয় যে 1 ঘন্টার উপর সময় লেগে যাবে যে সম্পদের যে বিবরণগুলো পড়ার জন্য। তারপর জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এখনও সেভাবে আসেনি, কিন্তু তার ওই বাইদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অভিযোগ ছিল, এবং বাইদের অনিয়মের মাধ্যমে পাসপোর্ট করে দেওয়া, এনআইডি করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ জেনারেল আজিজের বিরুদ্ধে রয়েছে। আর আজকেও না, বেশ কয়েকদিন যাবৎ, গত সপ্তাহ থেকে যে আরেকটি খবর আসছে যে সাবেক ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া, তার বিরুদ্ধে কিছু অভিযোগ, প্রথমত মানবজমিন পত্রিকায় সেটা আসলো অনলাইনে,
তারপর দেখা গেলো যে 1 ঘন্টার মধ্যে সেই নিউজটা আবার তারা উল্টো করে নিল। না, অন্যান্য পত্রিকা তো আসছে। অন্য পত্রিকা তারপরে আসছে, 2 দিন পরে আসছে। জি 2 দিন পরে আসছে, যেমন প্রথম আলোতে আসছে, প্রথম আলোতে সম্ভবত আজকেও আসছে, জি আজকেও আসছে। তো সেখানে আবার দেখা গেল যে আসাদুজ্জামান মিয়া উনি এটার বিরুদ্ধে মানে এগেনস্টে একটা সংবাদ সম্মেলন করলেন। উনি বিদেশে আছেন সম্ভবত। তো আমার কথা হচ্ছে যে যে অভিযোগগুলো আসছে এটা প্রত্যেকটাই তদন্ত করা উচিত এবং রাষ্ট্রীয়ভাবে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে রাষ্ট্রের অর্থ অপচয়, ক্ষমতা অপব্যবহার এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ কীভাবে করেছে তার সুষ্ঠু একটা তদন্ত করে তার যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর অস্ত্র ভাই অনেকগুলো কথা বলেছেন যে আমি আসলে একটু বিব্রত বোধ করি যখন পলিটিক্যাল কোনো কথা বলতে চাই, কারণ দীর্ঘদিন যাবৎ তো এই পদ থেকে নেই। তারপরে বলি দেখুন, বিএনপি আমলে কিন্তু বিএনপি 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের ভুলে গেলে চলবে না যে বিদ্যুতের নামে সালগুলা কি বলতে পারবেন? সম্ভবত 2001 থেকে 2005। এখন বলা হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগের আমলের যে পিছনের যে বছরটা সেটাকে কাউন্ট করে ওই একটা বছর আনা হয়েছে, সম্ভবত ওই 1 বছর ছিল আওয়ামী লীগ আমল, তাই না? কারণ এই বছর যে ঘটনাগুলো ঘটবে এটা ক্যালকুলেট হিসাব করে আসবে আগামী বছর, তো সেই হিসাবে হয়তো 1 বছর আওয়ামী লীগ আমলে পড়ে যায়। কিন্তু 2001 থেকে 2005 এর কথা বললেন, আপনার এই জিনিসটা হয়তো বা কতটুকু জানেন কিনা জানি না। বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে 2001 সালে এবং 2001 সালে যে রিপোর্টটা সেটা কিন্তু 2000 সালের রিপোর্ট, এবং 2000 সালে কিন্তু ক্ষমতায় কারা ছিল? তখন কিন্তু আওয়ামী লীগ ছিল। আমি কিন্তু সবই আপনাকে সেই কথাটা অলরেডি বলে গেলাম যে একটা বছরের জি একটা বছর দায়িত্ব আওয়ামী লীগের আমলে ছিল, এটা নিতে হবে, এটা আমি অস্বীকার করছি না। আর আমার কথা হচ্ছে যে দেখুন, আমি তো দুর্নীতিকে ডিফেন্স করছি না, কিন্তু একজন প্রবাসী হিসেবে আমার চাওয়া পাওয়াটা কি হচ্ছে? আমার চাওয়া পাওয়াটা হচ্ছে যে আমরা প্রবাসী হিসেবে ভালো থাকি, দেশ ভালো থাকুক, তাই না? এটাই তো আমাদের চাওয়া পাওয়া। তারপর দেখুন অস্ত্র ভাই আরেকটি কথা বলেছে বিদ্যুতের বিষয়, তখন কিন্তু বিদ্যুৎ ছিল না দেশে। আমি তো প্রায় দেশে যেতাম, দেখা গেল যে একবার 12-13 বার বিদ্যুৎ যেত। এখনো তো সেই একই অবস্থা না, এখন সেই অবস্থা আগের মতো নেই। এখন বলতে পারেন যে বিদ্যুতের দামটা বেড়েছে, বিদ্যুৎ নিয়ে কিছু লুটপাট হয়েছে, আমি অস্বীকার করবো না, কিন্তু বিদ্যুৎ আছে। কিন্তু তখন দেখা যেত যে আমি আমার নিজে এলাকা থেকে বলি আপনাকে, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিগঞ্জে। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু খাম্বা বসেছিল, আজও সেখানে বিদ্যুতে আলো এখনো পৌঁছেনি। সেই যে খাম্বাগুলো নষ্ট হয়ে গেল, এই যে খাম্বা, ওই যে বলা হতো না একটা শব্দ আছে না, খাম্বা তার এইভাবে কথা বলা হতো, আমি ওইভাবে বলতে চাই না। কিন্তু দুর্নীতি তখনও ব্যাপক আকারে ছিল, এখনও হচ্ছে। এখন বলা চলে যে হ্যাঁ এখন আকারটা একটু বেড়ে গেছে, দুর্নীতি ব্যাপকতা বেড়ে গেছে, এটা আমি কোনোভাবে অস্বীকার করব না। বিশেষ করে আজকে যখন আমি পত্রিকা দেখলাম যে দুর্নীতির কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে একজন বাবা তার পুত্রকে অস্বীকার করে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আমাদের কালচারে সম্ভবত নেই। আজকে প্রথম আলো এটা ফাইন্ড আউট করছে, না ওই মতিউর রহমানের ছেলে হচ্ছে যিনি ওই ছাগল 15 লক্ষ টাকাতে ছাগল কিনেছে, তাই না? অথচ এই মতিউর রহমান কিন্তু এই রাজস্ব কর্মকর্তা, উনি সংবাদ সম্মেলন করে বলেছে এই নামে আমার কোনো ছেলে নাই, তাকে আমি চিনি না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, খুবই দুঃখজনক। আর বলবো যে এই ধরনের দুর্নীতি ঘটনা যদি আমাদের দেশে ঘটতে থাকে তাহলে এই অর্থগুলো কাদের যাচ্ছে? জনগণের অর্থ। আমরা যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই সেই অর্থ অবশ্যই সেও ঠিক একটা সঠিক মানে হিসাব রাখতে হবে এবং যথাযথ তদন্ত হবে, বিচার হইতে হবে। আমি প্রবাসী হিসেবে এটাই বলবো যে এটা বিচার হোক। আর বিশেষ করে একটি কথা আমি না বলি নয়, যেহেতু এখানে আজকে সুযোগ পেয়েছি। কয়েকদিন আগে পার্লামেন্টে একজন সরকার দলীয় সংসদ সদস্য যে একটি মন্তব্য করেছেন, বিশেষ করে যে যারা বিদেশ থেকে টাকা পাঠাবে না, রেমিটেন্স পাঠাবে না, হ্যাঁ, বছর একটা নির্দিষ্ট সময় যদি তারা অর্থ না পাঠায়, তাদের পাসপোর্ট নবায়ন যেন করা না হয়, সুযোগ সুবিধা যেন বন্ধ করে দেওয়া হয়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি এই সংসদের পদত্যাগ দাবি করছি এবং মানে এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সংসদ সদস্যের পদত্যাগ দাবি জানাচ্ছি। জি নিশ্চয়ই, নিশ্চয়ই। অস্ত্র ভাই। আচ্ছা, আমি ধন্যবাদ ইকবাল ভাই। আবু সাইদ আল মাহমুদ স্বপন, যিনি বর্তমান বগুড়ার থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল স্বপন, এবং উনি হুইপ একাধারে। উনার এই উদার্থপূর্ণ আচরণ, বিশেষ করে জাতীয় সংসদ
যদিও এই জাতীয় সংসদকে আমি ওইভাবে স্বীকৃতি দিই না, যদিও একটা প্ল্যাটফর্ম কথা বলার জায়গা। আমি যারা এই মুহূর্তে প্রবাসী সহ যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমার ইকবাল ভাইকে আমি ধন্যবাদ জানাই, ইকবাল ভাইও বিষয়টি এনেছেন যে এই কথাগুলি বলার পিছনে আবু সাইদ স্বপনরা আসলে সাহস পায় কোত্থেকে। জি, আমি যদি উনি এই অনুষ্ঠানটা দেখার সুযোগ হয়, আমি এই আজকের এই আলোচনা থেকে উনার প্রতি উনি যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা এবং একজন চৌকস রাজনীতিবিদ, উনার এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুধু প্রবাসীদেরকে এবং যারা যে দেশ প্রবাসী রেমিটেন্সের উপর আজকে যে দেশের অর্থনীতি দাঁড় করে আজকে মনে করেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, তাদেরকে যেভাবে হ্যায় প্রতিপন্ন করে কথা বলেছে, উনি কোড আনকোড উনি বলেছেন যে যেই প্রবাসীরা যদি বৈধ চ্যানেলে টাকা না পাঠায় এবং নির্দিষ্ট অঙ্ক যদি যথাসময়ে না পাঠায়, ওনার কথাটা এরকমই যে আমাদের নো ভিসা, আমাদের ওই যে পাসপোর্ট নবায়ন, এগুলা শিথিলযোগ্য করা হবে। উনার সরি ফর সে উনার টাকা দিয়ে কোন প্রবাসী কি কখনো বিদেশ আসছে, কিংবা বাংলাদেশ সরকারের কোন অবদান রয়েছে এই যারা 40 ডিগ্রি রোদে পুড়ে মিডল ইস্টে অর্থ কামায় আর 40 ডিগ্রি মাইনাসে থেকে ইউরোপে সমুদ্র জীবন বাজি রেখে যারা ইটালি সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে কিংবা আফ্রিকার গহীন জঙ্গলে আমাজনের মতো গহীন জঙ্গল পাড়ি দিয়ে ব্রাজিল আমেরিকাতে যায় পৌঁছায়, তারা ডলার, ইউরো কিংবা রিয়েল দিনার কামায়, ওই টাকা বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। আমি অবিলম্বে ওর পদত্যাগ আমি দাবি করি না। প্রথম কথা হলো জহিরুদ্দিন আল মাহমুদ স্বপনের যত সম্পদের বিবরণটা আগে জাতির কাছে দিতে হবে। তার যে সকল ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে এ টাকার উৎস দিতে হবে। একজন সংসদ সদস্য হিসাবে উনি কত টাকা বেতন পায় সেটা বাদে উনার যে জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ, এটি জাতি জানতে চায় এবং যথাযথ আইনের প্রক্রিয়া ওনাকে আনতে হবে। এবং প্রবাসী, বিশেষ করে যতজন প্রবাসী অনুষ্ঠানটা দেখছেন, আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, উনি যখন প্রবাসে বিভিন্ন দেশ সফরে আসে বা রাজনৈতিক বা ব্যক্তিগত কিংবা সরকারি কোনো সফরে আসলে আপনারা উনার কাছে উনি যে বিষয়টা জাতীয় সংসদে বলেছে এটার যথাযথ জবাব আপনারা উনার কাছ থেকে নেবেন। কারণ এদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে এরা আরো আজকারা পেয়ে যাবে। আমি টু দ্য পয়েন্ট আসছি। আমি একটা কল নিয়ে নিস। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন এবং আপনার নাম বলে প্রশ্নটি করেন। মোসাদ্দেক হোসেন মানিক মিয়া, ওয়েস্ট মিডল্যান্ড ওলসন। জি, আপনার প্রশ্ন। একটা কথা রাখতে চাচ্ছি, ওই যে আওয়ামী লীগের ভাই যে বললেন বিএনপি পাসপোর্ট চ্যাম্পিয়ন হয়েছে, জি, আওয়ামী লীগের তো বাঙ্গা রেডিও তো কন্টিনিউয়াস বাঁচতেছে। শুনেন, বাংলাদেশ কখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন মাথায় পট্টি দিয়ে, হাসিনা যখন মাথায় পট্টি দিয়ে হাতে তসমিনা ক্ষমতায় আসলো তওবা করে, এসেই যখন লুটপাট শুরু করলো, শেয়ার মার্কেট লুট করলো, তখনই আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইলো ক্ষমতায় চালার 1 বছর আগে। আর এর কন্টিনিউশন চলেছিল খালেদা জিয়ার সময়। খালেদা জিয়া এটাকে স্ট্রং হাতে, এটাকে স্ট্রং হ্যান্ডে এটাকে দমন করার চেষ্টা করেছে। আরেকটা বললেন বুদ্ধিতার কথা। শুনুন ভাই, বিদ্যুৎ সেক্টরে যে দুর্নীতি হয়েছে এটা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে। শুধু সামিট গ্রুপের চেয়ারম্যান শাহানশাহ আজিজ খান, যার নাম শাহানশাহ দিয়েছিল আন্দালিবুর রহমান, সে এখন সিঙ্গাপুরে 41 নম্বর ধনী। তার ক্যাপিটাল হচ্ছে গিয়া $991 মিলিয়ন US ডলার। সুতরাং এখন আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তি করেছে 161 পৃষ্ঠার এই যে রিপোর্ট ওয়াশিংটন পোস্টে এসেছে, আদানির সাথে 25 ইয়ার্স যে বিদ্যুৎ চুক্তি করেছে হাসিনা, বাংলাদেশে কোনো লাভ নাই। এখানে বাংলাদেশ দর্শক আপনি একটু যদি সংক্ষেপ করেন। সংক্ষেপ বলতেছি, যুগান্তর রিপোর্ট দিয়েছে বাংলাদেশ হাসিনা আসতে পারবে না বেরিয়ে আদানি গ্রুপের এই ভিতর থেকে। কারণ আদানি গ্রুপ হচ্ছে হাসিনার জন্য যেমন এসালম গ্রুপ, এই জন্য আদানি হচ্ছে মোদির আপনার এসালম গ্রুপ। সুতরাং এই জিয়াউর রহমান সাহেবের ক্যারিয়ারে
যদি কোনো সুইসাইডের মিস্টেক হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের মতো ডাকাত, ব্যাংক ডাকাত, বুট ডাকাত, চুর, লুটপাট, লুটেরা, ধন্যবাদ আপনার মতামতের জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি এবার আসি সরাসরি দুর্নীতির বিষয়টা। ইকবাল ভাই, কিন্তু আপনি বলছিলেন যে এই সরকার এই সংসদের স্বীকৃতি দিতে আপনি নারাজ, তো এটার জন্য আমি ওটাতে আসছি, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত একটা সংসদের মাধ্যমে এবং দুর্নীতির মাধ্যমে রাতের অন্ধকারে যে ভোট হয়েছে বা যে সংসদ তৈরি হয়েছে, সে দেশে লুটপাট দুর্নীতি এটা তো রাষ্ট্রীয় স্বীকৃতির একটি অংশ। আজকে যদি জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার তাদের জনরায় প্রতিফলনের মাধ্যমে একটি সরকার গঠিত হতো, সেখানে জবাবদিহিতা থাকতো। আপনি যাদের কথা আজকে শুরুতে এই দুর্নীতি নিয়ে আজকে আলোচনা, আপনি আগে দেখতে হবে হু ইজ দ্যাট ব্যানার্জি, হু ইজ দ্যাট আজিজ, হু ইজ দ্যাট আসাদুজ্জামান, হোয়ার আর দে ফ্রম। তাদের সবাই বেশিরভাগ কিন্তু গোপালগঞ্জের, যদিও গোপালগঞ্জ জেলা হিসাবে আমি জেলাবাসী, আমি ব্যানার্জির গোপালগঞ্জের আমি বলতেছি আজিজ গোপাল, মানে গোপালগঞ্জ আমি অর্থে ব্যবহার করছি। এদের ব্যাকগ্রাউন্ডটা কি? এদের ব্যাকগ্রাউন্ডটা হলো, আপনি প্রথমে আপনি ব্যানার্জিরকে দিয়ে দেখুন, ব্যানার্জিরের এখন প্রকাশিত হয়েছে ডক্টরেট, যে নামের আগে ডক্টরেট উপাধিটাও ভুয়া। এই ব্যানার্জিরকে আপনি স্মরণ করাই দিই, ব্যানার্জিরা কীভাবে ব্যানার্জিরা তৈরি হয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড দেখেন। দেখুন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ বিএনপি প্রতিপক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক মতাদর্শ বা এটাকে কি বলে মাঠেও লড়াই চলবে, এটি বাংলাদেশের সাউথ এশিয়ার কালচার আমি মনে করি। কিন্তু যখন আজিজরা ব্যানার্জিরা যখন একটি দল থেকে, আওয়ামী লীগ থেকে কিংবা পার্শ্ববর্তী দেশ থেকে নমিনেটেড হয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থায় বসে, তখন তো ওদেরকে আপনি লাগাম টানে ধরার জন্য আপনার কোনো থাকবে না, এটাকে কি বলে, আপনার ক্ষমতা থাকবে না। আপনার মনে আছে এই ব্যানার্জির কিন্তু বেগম খালেদা জিয়া যখন গণতন্ত্র পুনরুদ্ধারে পতাকা নিয়ে বের হয়েছিল, তার আগের দিন রাত থেকে বেগম খালেদা জিয়াকে ওনার গুলশান অফিসে বন্দি করে এই ব্যানার্জির তখন ডিএমপি কমিশনার, তার নেতৃত্বে কিন্তু বালু ট্রাক দিয়ে তার পাশ দিয়ে ঘিরে রেখেছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে যখন উনি র্যাবে ছিলেন গুম করেছে। উনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, একটি রাজনৈতিক সমাবেশ উনি সুস্থভাবে করতে দেয় নাই। হেফাজত ইসলামী বাংলাদেশে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে কওমি মাদ্রাসার যে লোকগুলি শাপলা চত্বরে এসেছে, কি নিঃস্ব হত্যাকাণ্ড উনি ঘটিয়েছে এ ব্যানার্জির নেতৃত্বে। এরপর আসেন আজিজ, জেনারেল আজিজ। যখন ওই দিন ভোট হয়, ওনার একটা সাক্ষাৎকার মুন্নিশা নিয়েছিল, উনি বললেন স্বাধীনতার পরে এরকম ভোট আর হয় না। উনি কিন্তু এই সেনাবাহিনীকে অপব্যবহার করে দিনের ভোটটা রাতেই, এই আজিজের মাথা থেকে কিন্তু রাতে ভোট করার ফর্মুলাটা এসেছে। এই আসাদুজ্জামান যিনি ডিএমপি কমিশনার ছিলেন, তখন উনি ডিএমপি কমিশনার ছিলেন, তার আমলেই কিন্তু ভোট ডাকাতির মানে সকল নজির আপনার ব্যাহত হয়েছে। এরপর আসুন, আমি ইকবাল ভাই তারেক রহমান সাহেব সম্বন্ধে বলেছেন। তারেক রহমান সাহেব এবং জেনারেল ইব্রাহিমের একটা কথোপকথন এখনও কিন্তু আছে, এই যে ইউটিউবে রয়েছে। তারেক রহমান হলপ করে বলেছে বাংলাদেশের কোথায়ও, বগুড়াতে ওনার 9 বিঘা সম্ভবত সম্পত্তি রয়েছে, আর সাভারে সম্ভবত 2 বিঘা, আমি যদি আমার ভুল তথ্য না, এর বাহিরে বাংলাদেশের কোথায়, বাংলাদেশের বাইরে ওনার কোনো সম্পদ নেই। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, উনি বলছেন উনি রাজনীতি ছেড়ে দেবে। এরপর আসুন, উনার আজকে উনি যুক্তরাজ্যে, আপনি জানেন উনার স্ট্যাটাসটা, উনি ভালো করে জানেন। তারেক রহমানের বিরুদ্ধে কত রকম দুর্নীতির প্রপাগান্ড, আওয়ামী লীগ বিদ্যুৎ নিয়ে, খাম্বা নিয়ে কত রকমের প্রপাগান্ড, একটা দুর্নীতির প্রমাণ কিন্তু আওয়ামী লীগ আজকে 17 বছর ক্ষমতায় একটাও প্রমাণ করতে পারে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়া এখনো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। বর্তমানে ওনার ঠিকানা কোথায়? একটি ভাড়া বাসাতে উনি থাকে। বেগম খালেদা জিয়া এখন
যে বেতন ভাতা পায় সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এবং সাবেক সেনাপ্রধানের ওটাও বোধ বন্ধ করে দিয়েছে এবং বেগম খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা বা ওনার উত্তরসূরি যারা রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরিদের অবস্থা আপনি দেখেন। একজন বলতে পারবেন, ইকবাল ভাই তো সাংবাদিক, বলতে পারবেন জিয়া রহমানের ভাইকে, বলতে পারবে জিয়া রহমানের বোনকে, ইকবাল ভাইও বলতে পারবে না। কিন্তু খালেদা জিয়ার ভাইকে বলবে সেটা তো বলতে খালেদা জিয়ার ভাই আপনি বলেন ওনারা কে কোন অবস্থাতে আছেন, বলেন যে বাংলাদেশে অমুক, কিন্তু আমি বলতে পারবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই, যিনি আগে এমপি ছিলেন পরবর্তীতে মন্ত্রী হয়েছেন, আমি বলতে পারবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আপনি বললেন ইকবাল ভাই প্লিজ, আমি আসছি মোশাররফ হোসেন, আমি বলতে পারবো আমাদের পুতুলের হাজবেন্ড বর্তমানে কোথায় কোন অবস্থায় রয়েছে, আমি বলতে পারবো সামিট গ্রুপ কারা, আমি বলতে পারবো শেখ হেলাল কারা, অবশ্যই বলতে পারবো। আর উনাকে বলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এগুলি আলোচনা আসে। এই যে সামিট গ্রুপের কথা বলেছে, দর্শক দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব ইকবাল হোসেন, বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছেন আমি আপনার কাছে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে জেনারেল আজিজ বলেন কিংবা বেনজির আহমেদ বলেন, আপনার কি মনে হয় যে সরকার তাদের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করেছে, সরকারের প্রয়োজনে? নিশ্চয়ই না। কারণ কি দেখেন, যে পদগুলোতে ছিল এগুলো হচ্ছে সরকারি দায়িত্ব। জেনারেল আজিজ বলেন, বেনজির আহমেদ বলেন, আসাদুজ্জামান মিয়া বলেন, তারা সবাই সরকারের দায়িত্বে ছিলেন। এখন কথা হচ্ছে তারা অপরাধ করেছেন কি করেছেন না সেটা প্রমাণিত হবে আদালতে, কিন্তু সরকার কি তাদের ছেড়ে দিচ্ছে? ইতিমধ্যে দুদক থেকে তাদের তলব করা হচ্ছে, সম্ভবত বেনজির সাহেবকে তলব করা হয়েছিল, তার স্ত্রীকে তলব করা হয়েছিল, তারা আরও সময় চেয়েছেন। এবং জেনারেল আজিজের বিরুদ্ধে এখনও তদন্ত নামেনি দুদক। কিন্তু এই দুর্নীতি কিন্তু একদিনে করেনি। যখন তারা দায়িত্বে ছিল, সরকারি দায়িত্বে যখন ছিল, তখন তো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, আপনি কি কিছুদিন আগে দুদকের যে আইনজীবী খুরশিদ আলম খান, তার একটা বক্তব্য দেখছিলেন আপনি? জি। উনি বলেছিলেন যে বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও ক্ষমতা থাকা অবস্থায় একজন কমিশনের বিরুদ্ধে মানে কেউ অভিযোগ করবে, তদন্ত করবে, এই সাহস পায় না। এটা সম্ভবই না। কারণটি কি? এটা সম্ভবই না। আর তাদের ক্ষমতা আছে, কিন্তু তাদের ক্ষমতা আছে। আচ্ছা দেখুন তো দেখি, বাংলাদেশে কতবার আপনার সামরিক সরকার এসেছে? না, সেটা ভিন্ন কথা। কতবার সামরিক সরকার এসেছে? কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এরকম সাহস খুব একটা, সরকার ব্যবস্থা নেবে, এখানে সাহস তো অন্য দেখানোর দরকার। সরকার যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, ওইটা আছে, ওইটা তো আইনে তো বলা আছে। কিন্তু আসলে কি আমাদের তৃতীয় বিশ্ব দেশ বলেন বা সাউথ এশিয়া দেশগুলোতে বলেন, এরকম নজির নেই। এমনকি একটা নির্বাচন তো করতে পারে না পাকিস্তানে। সেনাবাহিনী হস্তক্ষেপ ছাড়া কোনো নির্বাচন হয় না। সেনাবাহিনী হস্তক্ষেপে একটা সরকার পুরোপুরি তার শাসন মানে যে মেয়াদ পূর্ণ করতে পারে না। এইসব নজির তো আছে আমাদের দেশে, তাই না? আর আরেকটা কথা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে যতই প্রভাবশালী হোক, দুর্নীতি কলেজের ছাড় নেই, সেটা তো প্রমাণ হচ্ছে যে বেনজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আজিজের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, এবং আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে এখনো সেভাবে কোনো অভিযোগ আসেনি, কিন্তু বলা হচ্ছে যে তদন্ত করা হবে। হ্যাঁ জি, বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে। কিন্তু বেনজির আহমেদ তিনি দেশে আছেন না, দেশ থেকে পালিয়ে গেছেন, কিংবা তাকে দেশ ত্যাগ করতে সহায়তা করা হয়েছে, এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত সরকার খোলাসা করতে পারেনি। না, আপনি যে কথা বলছেন না, উনি যখন দেশ ছেড়েছেন তখন তার বিরুদ্ধে দেশ থেকে চলে যাবে বা দেশ ছাড়তে পারবে না এরকম কোনো আইন ছিল না, তাই না? দুদক যেদিন ওনার বিরুদ্ধে আবেদন করলো জজ আদালতে যে উনি যাতে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কথা হচ্ছে উনি তার আগেই তো চলে গেছেন। এবং কেন গেছেন? উনি বলছেন চিকিৎসার জন্য গেছেন, তাই না? তো চিকিৎসার জন্য যেতেই পারে। আর আরেকটা কথা না বললেই নয়, তিনি এই মুহূর্তে কোথায় আছেন এটা আমি এই মুহূর্তে আসলে জানি না। সম্ভবত বাংলাদেশের কোনো মিডিয়াও জানে না, বুঝছেন? কারণ মিডিয়া এক এক রকম খবর দিচ্ছে। বিশেষ করে ওই যে আপনার ভারতে একজন এমপি মারা গেছে না, আনার নাম না কি জানো, ওনার ব্যাপারে যে মানে প্রতিদিনই নতুন নতুন তথ্য আসে।
ঠিক বেনজির নিয়েও মনে হয় যে আমাদের দেশে মিডিয়াগুলো নতুন নতুন তথ্য দিচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বাংলাদেশের মিডিয়ার একটা মানে বড় ধরনের সংবাদ সংগ্রহের ঘাটতি রয়েছে। আর অসুর ভাই একটি কথা বলেছেন পুলিশের বিরুদ্ধে, দেখেন এরকম পুলিশ যে আপনার বেনজির বলেন, আসাদুজ্জামান মিয়া বলেন, এগুলা মাঝে মধ্যে তৈরি হয়, মাঝে মধ্যে আমাদের সমাজে আসে। যেমনটা আমরা দেখেছিলাম বিএনপি আমলে, আপনার খেয়াল আছে কিনা, কোহিনুর মিয়া, আমার সেই দৃশ্যটা এখনও চোখের সামনে আসে। স্টেডিয়ামে খেলা চলতেছে, একজন বয়োবৃদ্ধ সাংবাদিক ছিল, আপনারা মনে জানেন, একজন ফটোগ্রাফার ছিলেন ইত্তেফাকের, খুব বয়োজ্যেষ্ঠ, এরকম দাঁড়িয়ে আছে। ওই ভদ্রলোকের দাড়ি দৌড়ে কীভাবে ট্রেনে হেসে নিয়ে গেছে কোহিনুর মিয়া, সেই কোহিনুর মিয়া কোথায় এখন? বিচার হয়েছে আমাদের দেশে? হয় না। আসলে আমার জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য এটাই যে এই ধরনের বিচার যদি না হয়, কঠিন বিচার যদি হতো তাহলে একটা নজির থাকতো, এবং পরবর্তীতে আজকে বেনজির হয়তো তৈরি হতো না, আসাদুজ্জামান মিয়াও তৈরি হতো না। আর জেনারেল আজিজের কারণ সেনাবাহিনীতে এরকম ঘটনা কখনো ঘটেনি। কিন্তু আপনি যে এক্সাম্পলটা দিলেন যে কোহিনুর মিয়া একজনকে দাড়িওয়ালা ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, তো এটা আমি একটা উদাহরণ দিলাম, তাই না? এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে, রাজনৈতিক উদাহরণ দেওয়া যাবে না। হাজার হাজার কোটি টাকা পাচার করা এক জিনিস না, কিন্তু অবশ্যই না, জি অবশ্যই এটা তো আমি সাপোর্ট করছি না, এবং আমি বিশ্বাস করি যে আমাদের দলও সেটা সাপোর্ট করে না, সরকারও সাপোর্ট করছে না, এবং তারা বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে, এবং বিচার করে শুরু হয়েছে ইতিমধ্যে, তাই না? কিন্তু বিএনপি আমলে এরকম কোনো বিচার আপনার নজির আছে? কোনো কর্মকর্তা বলেন বা কোনো পুলিশ অফিসার বলেন, তাই না? এরকম বিচার তো নেই। কারণ এই যে বিচারহীনতা যে আমাদের দেশে, এটা কিন্তু শুধুমাত্র যে আওয়ামী লীগ আমল থেকে চলে আসছে তা নয়, এটা বাংলাদেশে একটা যুগ চলে আসছে। তবে বলা চলে, এটা আমি কোনো দ্বিধা নেই বলতে যে হ্যাঁ, এই পরিমাণটা বেড়ে গেছে, এটা এখনই থামানো উচিত। জি, ধন্যবাদ আপনাকে জনাব এনামুল হোসেন অসরফ। এই যে দুর্নীতি হচ্ছে, এটার দায়বদ্ধতা কার? অবশ্যই দায়বদ্ধতা অবশ্যই সরকারের, কারণ আপনি যাদেরকে এই সুযোগগুলি দিচ্ছেন, যে সুযোগগুলো আপনি ইকবাল ভাই যে বললো যে সরকারি কর্মকর্তা বা যারা দুর্নীতির সাথে জড়িত এই সরকারের আমলে, আপনি দেখেন ওর নাম কি, সাবেক ভূমিমন্ত্রী আখতারুজ্জামান চৌধুরীর ছেলে জাভেদ, শুধু লন্ডনে তার সম্পদের পরিমাণটা দেখেন। ওনাদের প্রত্যেক সম্পত্তি কিন্তু প্রত্যেক ব্যবসা অনেক আগে থেকে একটা ছিল, আই নো যে ওনাকে আখতারুজ্জামান বাবুকে আমরা সবাই ভালো করে চিনি, কিন্তু যে রিপোর্টটা প্রকাশ হয়েছে, উনি যখন মন্ত্রী থাকাকালীন সময়ে উনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে করোনাকালীন সময়ে লন্ডনে এই কি বাড়ির প্রাইস কম ছিল, তখন উনি দ্য মানি ইজ হোয়ার ইজ মানি ফ্রম। আর উনি কি উনার, আমি যদি আপনার সাথেও একমত হই, যে উনি যখন দেশের মন্ত্রী, উনি যখন দেশের শপথ গ্রহণ করেছিলেন, উনি যখন সাংসদ হওয়ার পূর্বে নির্বাচনী হলফনামা দিয়েছিলেন, অপশন ছিল না, ছিল অবশ্যই, না অপশন আছে, উনি সংবাদ না উনি বললে তো হবে না, আমি আপনাকে ঠিক আছে, আপনাকে আমি হোয়াইট মানি কথা বললেন না, না হোয়াইট মানি বাংলাদেশ, আপনি জানেন হোয়াইট মানি, আপনি তো আমার থেকে আরো বেশি এই বিষয়ে জানার কথা, যে বাংলাদেশ থেকে যদি কেউ কোনো মানি আনে, মানি যদি নেয়, তাহলে এগুলি কিন্তু তথ্য বিবরণীতে দিতে হবে। জি, এটা স্পষ্ট। আপনি এই বিষয়টা উনি যে বললেন হোয়াইট মানি বিদেশে, সেটা আমার মনে আছে, কারণ খালেদা জিও একবার সম্ভবত উনি হোয়াইট মানি কালো, দিস ইজ দ্য ইন্টারনাল মানি, দিস ইজ দ্য ইন্টারনাল মানি। কিন্তু বাংলাদেশে টাকা পাচার হওয়ার ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেজুলেশন রয়েছে, সেটা আপনি একটু পড়ে দেখেন, এবং সেখানে শর্তনামায় কি কি অপশনগুলি রয়েছে, বিদেশে কি কি সম্পদ। প্রথম কথা হলো, আপনি দেশে কামাবেন, মন্ত্রী হিসাবে আপনাকে আমি প্রশ্ন করি, মন্ত্রী হিসাবে বেতন ভাতা নিচ্ছেন জনগণের করের টাকা, সম্পদ করবেন বিদেশে, হাউ ইটস পসিবল ইকবাল ভাই? নো, আপনি যতবার, তাহলে আপনি দুইটা নিতে হবে, হয় মন্ত্রিত্ব ছাড়তে হবে, না হলে আপনি আপনার ব্যবসা করতে হবে। যেহেতু আমার করের টাকা দিয়ে আপনি গাড়ি পোয়াচ্ছেন, পারাদা নিচ্ছেন বাসায়, এটা আমার আপনার জনগণের। উনি কি সরকারি সফর আসছিল তখন লন্ডনে? কে? সব সময় সরকারি সফরে, প্রত্যেকটি সফর ছিল না সরকারি সফরে, প্রত্যেকটি সম্পদ যখন উনি গড়েছেন, প্রত্যেকটি সম্পদের ওনার ছিল প্রত্যেক ব্যবসা। আপনি ডাইরেক্টর হতে পারেন, আপনি সিইও হতে পারেন, বাট আপনি মন্ত্রী হিসাবে আপনি এটা পারেন না।
সংবাদটা যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে ঠিক এসেছে আছে, সেটা আমি এবং তারা স্বীকার যখন করি। সংবাদটা এবার আসেন অল দ্য প্রাইম মিনিস্টার রিপোর্ট, সেখানে আল জাজিরা বিশ্বের অত্যন্ত স্বনামধন্য একটি পত্রিকা গণমাধ্যম, তারা যে সংবাদগুলি প্রকাশ করেছে, আপনি সেটার উত্তরে কি বলবেন দুর্নীতির বিষয়ে? আসুন, দুর্নীতি আমি তো আপনাকে না, বলছি ওটা তো বেসিক জেনারেল এবং আজিজের একাডেমিক। বিরুদ্ধে কিছু রিপোর্ট শুনেন, আসছে, সেটা দুর্নীতি, ইকবাল ভাই, দুর্নীতির বিভিন্ন চরিত্র থাকে। আর্থিক দুর্নীতি, নৈতিকতা দুর্নীতি। নৈতিক দুর্নীতি রাষ্ট্রের একজন জেনারেল, যিনি সর্বোচ্চ সেনা প্রধান এবং যিনি পুলিশের প্রধান, তাদের কাছ থেকে আপনি যদি নৈতিকতা দুর্নীতি তৈরি হয়, তাদের কাছ থেকে যদি আপনি আর্থিক দুর্নীতি হয়, আপনি একাডেমিক আলোচনা করলে সেই আলোচনাগুলি আপনার সাথে আমার প্রাণবন্ত হবে। আপনি বিএনপি, আমি তো বললাম আপনি তারেক রহমান সাহেবের নাম ধরে কথা বলেছেন, আপনি না না, আমি তারেক আমি ইনডাইরেক্ট কথা বলছি, ডাইরেক্ট বলি না। আমি একজন কলার ফোন দিলেন না, যে উনি যেভাবে বলছেন এটা উত্তর দিতে গেলে আমাদের ভিতর ভদ্রতার কথা আছে, হাসিনা হাসিনা বলতেছেন, এটা তো কোনো ভদ্র আমাদের জামানা আর এই জামানা। আপনি তো সাংবাদিক হিসেবে আপনার সাথে কথা বলছি এবং ইকবাল ভাই হিসেবে কথা বলছি এবং আওয়ামী লীগ নেতা হিসেবে কথা বলছি, আমি তিনটে। আমাদের জামানা আর আপনাদের জামানা, এখন আমি বলি যেই ডিফারেন্সটা ছিল, তখন ছিল একটি মুক্ত গণমাধ্যম। সেখানে অবাধে প্রথম আলো রিপোর্ট করেছে যে চিফ হুইপের বাড়িতে সরকারি চাল, ডাল। এখন কি গণমাধ্যম মুক্ত নয়? টু দ্য পয়েন্ট। এখন আজকে ইকবাল ভাই ইকবাল ভাই আজকে আওয়ামী লীগ নেতা হিসাবে না, যদি উনার ব্যাকগ্রাউন্ড হয়তো আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এক্স, সাংবাদিক ইকবাল যদি এখন একটা হেডলাইন তৈরি করে, উনার খুব জনবহুল পত্রিকা ছিল, আপনি কি মনে করেন ইকবাল সাহেব আবার দেশে গিয়ে সশরীরে এখানে ফেরত আসবে? বিকজ আওয়ামী লীগ তখন ইকবাল ভাইকে রক্ষা করতে পারবে না, কারণ আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষক, যারা বর্তমান সেন্সর এবং পত্রিকা নিয়ন্ত্রণ করে। আমি কিন্তু আপনাকে বলছি একটা কথা এই আলোচনার মধ্যেই, যে আমাদের সংবাদ মাধ্যমে ঘাটতি রয়েছে, অনেক ঘাটতি আছে, তাই না? আসলে নীতি নৈতিকতা কিন্তু শুধুমাত্র যে মানে মিডিয়া জগৎ আসছে তা না, আমাদের অনেক দলের ক্ষেত্রে আছে, আওয়ামী লীগের কিছুটা অবশ্যই আছে, বিএনপির মধ্যে আছে। দেখুন এই যে গত সপ্তাহে দেখছেন হঠাৎ করে বিএনপিতে ব্যাপক একটা রদবদল হলো, একজন নেতার ক্ষমতা বলে হঠাৎ করে একজন সিনিয়র নেতাকে উপরে দিল। ঠিক আছে, আমি ওই প্রসঙ্গটা আসছি, কিন্তু আপনি যেটা আলোচনা করছেন দুর্নীতি, না কাউন্সিল রাজনীতি, না আমাকে সময়টা তো আমার, না এটা তো সময়টা আমার, আমি বলতেছি কি কারণে বিএনপি হচ্ছে, মেয়াদ শেষ হয়ে গেলে সেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হচ্ছে। আমার সময়টা তো আমার, আমি বলতেছি আমার বলেন, আপনি লিখে রাখেন, এটা বলেন, আমি এটার উত্তর আপনাকে দিচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমার আপনার কাছে জানার ইচ্ছে, ছাত্রলীগ ফরিদপুরে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ব্যয় একমাত্র মেয়ের জামাই, তার হাতের উপর দিয়ে ২,০০০ কোটি টাকা বিদেশে পাচার। এই জন্য তো মন্ত্রী তো পায়নি, শুনেন, মন্ত্রী তো পায়নি, দিস ইজ ইউর সলিউশন, দিস ইজ টাকা টাকা। আচ্ছা, এই পর্যন্ত আমি কোনো সুদুত্তর পাইনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব আজেদ জয় সাহেব যে বেতন ভাতাটা নিচ্ছে, বেশ কয়টি মেইন স্ট্রিম গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে উনার ভার্জিনিয়াতে গল্ফ মাঠ কিনার সংবাদটা পত্রিকাতে এসেছে। একটা মানুষের কত টাকা প্রয়োজন ইকবাল ভাই? সাংবাদিকতা করেছেন, রাজনীতি করেছেন, এখন এখানে কাজ করতে অনেক কথা বলি, একটু কথা বলতে দেন আমাকে। আমি বিশ্বাস করি এই কথা আমারও কথা, কিছু কিছু কথা আমারও কথা। একটা মানুষের কত টাকা দরকার? গণমাধ্যম যদি আপনি লেখেন প্রবাস থেকে, আমাদের দেশে কেন আপনি আমেরিকার নির্বাচনের সময় দেখেন, সেটা আলাদা বিষয়। আপনি আমেরিকাতে অতি সম্পত্তি যে আমেরিকার কথা যখন আসছে না, যুক্তরাজ্যের কথা দিয়ে বলি, সমস্ত মিডিয়াগুলো কিন্তু আমরা যখন আমেরিকা যুক্তরাজ্যকে, আপনি ভারত দিয়ে কথা বলেন, একজন দ্রোহ কিন্তু পুরো এটা চেঞ্জ করে দিল। আপনি ভারত দিয়ে কথা বলেন, দিস ইজ দ্য লিগ্যাল। এদেশে আপনি যদি কোনো রাজনৈতিক দলকে ডোনেট করেন, HMRC জানে, এবং আপনি কত টাকা দিচ্ছেন। আমি এই দেশের কথা বলিনি, আমেরিকার কথাও বলতেছি। আমি বলছি ভারতে মিডিয়াটা কতটুকু মানে নিয়ন্ত্রিত চলে গেছে। না, আপনি ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে দাঁড়াইতে হয় নাই, এই যে ধরেন ইয়ের ভিতরে দাঁড়াইতে হয় নাই। আর তারই একটা রোশনালটা আপনি দেখেন, বাংলাদেশের চরিত্রটা আপনি দেখেন, হাজী সেলিম সাজাপ্রাপ্ত, মানে একই কেস, বেগম জিয়ার কেসের ধরনটা একই। বেগম জিয়া জেল খাটতেছে, হাজী সেলিম রাজা বাদশার মতো
ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার দুর্নীতিবাজ কোটটায় পরে জজকোর্ট থেকে বের হচ্ছে, ডক্টর ইউনূসের মতো দেশবরণ্য বিশ্ববরণ্য একজন নোবেল লরিয়েট বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা যেটাকে নিয়ে বাংলাদেশ বহির্বিশ্বে গর্ব করতে পারে, জি। একজন লরিয়েটকে আমরা আপনার পাঁচ শিখে ঢুকে রাষ্ট্রকে এবং বিশ্বকে আমরা দেখাচ্ছি this is the character of ইকবাল ভাই এখন বলেন। এই যদি চরিত্র হয় তাহলে আমার আর বলার কিছু আচ্ছা, নেই। ইকবাল ভাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেটা হচ্ছে সেই সম্বন্ধে আমি তেমন বলতে চাই না, তবে উনি যে পাঁচ শিখে কথা বললেন না, ওনার আচরণটা কেন যেন আমার কাছে কিছু কিছু অনেকটা সন্দেহ হয়। যেমন ওনাকে বলা হলো বিচার চলাকালে যে আপনি চেয়ারে বসুন, উনি চেয়ারে না বসে যে উনি নিজেতে ইচ্ছে করে যে শিখে দাঁড়ালো, এটা হতে পারে যে বিশ্বকে দেখানোর জন্য, তাই না? এটা হতে পারে বিশ্বকে দেখানোর জন্য। এখন অভিযোগ আসছে, কোনো কিছু আদালতে প্রমাণিত হয়নি। যদি আদালতে প্রমাণিত হয় দোষী সাব্যস্ত, তো সেই ক্ষেত্রে তো আমার আপনার কিছু বলার নেই, তাই না? সে আদালত নির্ধারিত করবে যে কে অপরাধী কে অপরাধী না। আর মিডিয়ার কথা তো অথুর ভাই যে কথা বলছেন সেই কথার সাথে অনেকটা আমি একমত নিঃসন্দেহে, যে আমাদের অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং যে মানে রিপোর্ট, অনুসন্ধানী যে রিপোর্টগুলো, একসময় আমি আমার ছাত্র অবস্থায় আমি সাংবাদিকতা শুরু করি, 1988 সালে দৈনিক জনতায় কাজ করি। তখন থেকে আমার যে বার্তা প্রধান ছিল আমাকে বলতো যে দেখো, আমি আশুগঞ্জ ব্রাউনবাড়ি এলাকার দায়িত্বে ছিলাম, ওখানে একটা খবর আসলো সাইলোতে আপনার গম গরুকে খাওয়াচ্ছে, মানে গম লুটপাট হচ্ছে। তো আমাকে বললো যে রিপোর্টটা যে করে হোক তোমাকে দিতে হবে, প্রয়োজনে তুমি গাছ উপরে উঠবে, ওখান থেকে তুমি ছবি তুলে নিবে, তখন তো ভিডিওর যুগ ছিল না, তাই না? ওই ছবিটা ওইটা নিয়ে আসো। তো আমাদের কি মানে আপনার অনুসন্ধান রিপোর্টটা একেবারেই কমে গেছে, যে কারণে কমে যাওয়ার কারণ কি? হ্যাঁ, কমে যাওয়ার কারণ কি? সরকারের ভয়ে? কেউ কেউ তো ভয় করে, প্রভাবশালীদের কেউ ভয়ে? তো ভয় করে। যদি আমি দুদকে সেই খুরশিদ আলম সাহেবের কথা মনে করি যে হ্যাঁ, প্রভাবশালীদের বিরুদ্ধে অনেক সময় তাহলে এখানে কি সরকারের ব্যর্থতা না? রিপোর্ট করতে পারে না। আর একজন সাংবাদিক হিসেবে বলছি, আমাদের কিছু বিধিবিধান বা আইন কানুন তৈরি হয়েছে যেগুলা সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু আমাদের গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের সাংবাদিকদের মধ্যে কিন্তু একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এখন নেই। অনেকগুলা আপনার সংগঠন, বিশেষ করে যখন যে সরকার থাকে সেই সরকারের পক্ষে একটা গ্রুপ থাকে, আর ওইটাই ম্যাক্সিমাম শক্তিশালী থাকে ম্যাক্সিমাম সময়, আর বিরোধী পক্ষটা একটু দুর্বল থাকে। এগুলো তো রয়েছে। আর সবচেয়ে বড় কথা, কোথায় না আপনি বলুন না, নীতি নৈতিকতা কোথায় আছে বলুন? যে ঢাকা শিক্ষক সমিতি বলুন, সেখানে ব্যাপকভাবে দলীয়করণ হচ্ছে। আগে আইন আদালত পাড়া ছিল, ঠিক আছে, কিন্তু শিক্ষকদের মধ্যে এই যে দলীয়করণগুলো হচ্ছে, এগুলা আমাদের নীতি নৈতিকতার মধ্যে আসলেই কোথায় চলে গেছে, এগুলো আমাদের ভাবার সময় আসছে, ভাবতে হবে। কি বলবো, এটা দুঃখজনক আর কি, আমাদের নীতি নৈতিকতা নিয়ে যা হচ্ছে আর কি। জি, ধন্যবাদ। জি, অশ্রু ভাই, যে যেমনটা বলছেন ইকবাল ভাই, যে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটেছে। নীতি নৈতিকতার অবক্ষয় একটা জাতির, আপনি দেখেন একটা জাতি যখন গঠন হয়, বা যে আওয়ামী লীগ বিএনপি, আমি অনেক তর্ক করা যায়, আবার অনেক বন্ধুত্বপূর্ণ অনেক ইস্যুতে আমরা আওয়ামী লীগের সাথে আমরা সরেচার এরশাদ বিরোধী আন্দোলন করেছে আমাদের অগ্রজরা, সেখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলে। আসলে কি রাজনৈতিক দল হিসাবে এটা বিএনপির ব্যর্থতা নিয়ে আপনি এই টেবিলে না আরো 2 দিন আলোচনা করতে পারেন। দেশ বাংলাদেশ গঠনকল্পে আওয়ামী লীগের যে ভূমিকা বা আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক দল হিসাবে আসলে আওয়ামী লীগের জায়গায় নেই। আওয়ামী লীগ এখন টোটাল একটা আমদানি করা পণ্য হয়ে গেছে, যেটি আমাদের নেত্রী প্রায় বলতেন যে বিদেশে আমার বন্ধু রয়েছে প্রবণে। এটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখন কিন্তু আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মাওলানা ভাসানীর কথা নিশ্চয় মনে আছে, উনি বলেছিলেন যে উনি কিন্তু যেদিন আসসালামু আলাইকুম বলে দিছে সেদিন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী সেই রাজনৈতিক ডিবেটটা আলাদা। আপনি সামান্য একটা বিষয় দেখেন, মিয়ানমার অনবরত সেন্ট মার্টিনে গুলি চালাচ্ছে। সেন্ট মার্টিন বাংলাদেশের ভূখণ্ডের অংশ। এখন পর্যন্ত এই সরকার আপনার মিয়ানমারের বিরুদ্ধে একটা কথা তো দূরের কথা, একটা ফাঁকা গুলি ছাড়ে নাই।
দেখুন দেশের নতজানু পররাষ্ট্র নীতিটা কি অবস্থা রয়েছে। কিন্তু মিয়ানমারের বিষয়টি যে আজকে ক্রিটিক্যাল প্রবলেম আছে। ক্রিটিক্যাল কেন? আমি আসছি দ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট when was জিয়া রহমান, আপনি নোট করেন, আপনি নোট করেন, when জিয়া রহমান was in president, মনে রাখেন জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, জিয়া রহমান সাহেব কি যখন ওই অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যখন এই বিদ্রোহগুলি দানা বেঁধেছিল, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল, শক্ত হাতে জিয়া রহমান সাহেব কিন্তু দমন করেছে। বেগম খালেদা জিয়ার আমলে রৌমারিতে যে ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী ভারতের সাথে, এটা আওয়ামী লীগ আমলে, নো না রোমারি সীমান্তে 7 জন বিএনপি আমলে, আমি চ্যালেঞ্জ দেব, আমি চ্যালেঞ্জ দিই, আপনি স্টাডি সর্বাঙ্গে জিজ্ঞাসা করেন, আপনি তাহলে এটা বিএনপি আমলে। আমি বলতে আমি বলি আপনি আমি আপনাকে তথ্য দিয়ে বলছি ফজলুর রহমান, নো আমি বলি এটা আপনি বলতে সরি, আপনি হয়তো এটা আপনার মিস্টেক হইতেছে কোথাও। রৌমারি আপনি লিখে রাখেন, রৌমারি বিএনপি আমলে হইছে। আমি নিউজ করেছি আপনি এখনো গুগলে চার্জ দেন। আচ্ছা, আমি বলতেছি 7 জনকে ওই সময় হত্যা করেছে আমাদের একজন ফলোয়ান তখন। আচ্ছা, আমি ওই বিষয়ে আসছি না। আজকে দেখেন, যারা আমরা যুক্তরাজ্যে থাকি, এখানে বেশিরভাগ লোক সিলেটের বন্যা পরিস্থিতিটা দেখেন। সিলেটের মানুষের অসহায় বা টিভিতে এখন যেগুলি দেখতেছি, টোটাল ফারাক্কা সহ বাঁধগুলি খুলে দিছে। ইন্টারন্যাশনাল যে ওয়াটার ল বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা একটা বর্ডার রাষ্ট্রের সাথে যে বিষয়গুলি আছে, সেটা কি আমাদের সরকার কি আমাদের বর্তমান সরকার কি অন্ধ যে ইন্ডিয়াকে এখনো বলতে পারতেছে না যে তুমি ফারাক্কা বন্ধ করো, আমার এই অঞ্চল প্লাবিত হচ্ছে, আমার যখন পানি দরকার তুমি পানি দাও না, তুমি এখন পানি ছেড়ে আমার পুরো সিলেটকে আজকে 20 লক্ষ লোক পানিবন্দী, আজকে মানুষের করুণ চিত্র আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন। এই টোটাল দুর্নীতিটা শুধু যে মনে করেন প্রশাসনিক কর্মকর্তাদের ভিতর হয়েছে, এইটার একটা ডেমো তৈরি হয়েছে। প্রথমে আসলো নাকি বন্যা কি প্রথমে? আমি বলতেছি, আমি বন্যার কথা বলি না, আমি বন্যার কথা বলি না, আমি বলছি যে আমরা কথা বলতে পারছি না। যদি আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ান হাই কমিশনকে ডেকে বলতো যে ফারাক্কার বাঁধ তুমি বন্ধ করো, ফারাক্কা ওই অঞ্চল থেকে যে পানি প্রবাহিত হচ্ছে এতে করে আমার দেশ প্লাবিত হচ্ছে, বিএনপি আমলে এটা বন্ধ করছিল। আমি বিএনপি ক্ষমতা নেই 20 বছর ভাই। আপনি এখনকার কথা বলেন, আগে কথা বলেন, এখনকার ভৌগোলিক যে চিত্রগুলো তৈরি হচ্ছে, আপনি মিয়ানমারের কথা বলেন, আপনি যে বললেন মিয়ানমার, হোয়াট হ্যাপেন্স বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারাও কিন্তু বলছে বিএনপি বেগম খালেদা জিয়া প্রথম ফারাক্কা ইস্যুতে জাতিসংঘে বেগম খালেদা জিয়া বলেছে। জি, আমি আপনার কথা বলছি, আমি একটা কল নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি দর্শক নাম ভালো আছেন? জি, ভালো আছি। আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হইলো এই যে বন্যার সম্পর্কে যে আলোচনা চলতেছে, জি, ফারাক্কার বাঁধ খুলইলে কোনো অসুবিধা নাই। জিয়াউর সাহেব যে এই যে নদী নালা খাল যে কুইতা গেছলা, ওগুলো যদি আবার রিপিট করা হয়, ফারাক্কার ফাইনে কিছুই হবে না। ওখানে আওয়ামী লীগের তো কত হইলো জিয়াউর মানে হয়ে গেছে, আমি এখানে করিতাম। এই যে খালগুলা যেগুলো আছে বাংলাদেশ, যত খালগুলা করা হয়েছে জিয়াউর সাহেব করছিল, ওগুলো যদি আবার কইতে যদি আবার এগুলা দেওয়া হচ্ছে, ফারাক্কার বাইনে কিছু হবে না। প্রবলেম তো সব খাল বিল দিলে না বই এখন মানুষে বাড়িতে বানাইছে। জি, ধন্যবাদ কলার আপনার মতামতের জন্য। জি, আপনার কথাটি আমরা বুঝতে পেরেছি জনাব ইকবাল হোসেন। যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে সিলেটের যে বন্যা, এটা কিন্তু প্রতি বছরই হচ্ছে, কয়েক বছর ধরে, লাস্ট কয়েক বছর ধরে, এবং এই বিষয়ে সরকারের যেমনটা দর্শক বলছিলেন যে খাল খনন কর্মসূচি সুদূর প্রসারী সরকারের পরিকল্পনা একটি অভাব রয়েছে। পাশাপাশি যেমনটা অশ্রু ভাই বলছিলেন যে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, যে তারা স্ট্রংলি ভারতের সাথে এই বিষয়টা নিয়ে কোনো দেন দরবার করতে পারেননি। আচ্ছা, আপনি বন্যা নিয়ে আমি পরে কথা বলবি। আমি প্রথমে যে আপনার যে মিয়ানমারের যে অশ্রু ভাই বলল যে মানে নতজানু পররাষ্ট্রনীতি, আসলে কি দেখেন, মিয়ানমার মানে সেন্ট মার্টিনে যেটা হচ্ছে, গুলি কে ছুটছে, বিদ্রোহী গ্রুপ ছুটছে না মিয়ানমার সেনাবাহিনী ছুটছে, এটা নিয়ে কিন্তু একটা দুর্মেজাল সৃষ্টি হয়েছে, তাই না? ওখানে একটা ক্রিটিক্যাল অবস্থা আছে কিন্তু। তো এখন আপনি ইচ্ছে করলেই ওখানে গুলি ছুড়বেন, তো দেখা যাবে যে মানে দুই গ্রুপের সাথে যুদ্ধ বেঁধে যাবে। তো এই সিচুয়েশনটা হয়তো বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে না। তবে আমি নিঃসন্দেহে অবশ্যই বলবো যে এটা বাংলাদেশ যেন মানে খুব মানে তীক্ষ্ণ নজর রাখে। ইতিমধ্যে আজকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যদি ওখান থেকে একটা গুলিও আসে পরবর্তীতে
আমরা গুলি ছুটতে বাধ্য হব। তো স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আর বন্যার যে প্রসঙ্গটা ওসবে তোলেন না, আসলে বন্যা কিন্তু দেখুন আমাদের দেশে দীর্ঘদিনে একটা সমস্যা, যে উজান থেকে যখন পানি আসে তখন একসঙ্গে বাঁধ বুদ্ধিও তখন কাজ হয় না। আর কলার যে কথা বললেন যে খাল খনন কর্মসূচি, এটা নিঃসন্দেহে একটা ভালো কর্মসূচি ছিল। এটা মাঝখানে বিএনপি বেশ কয়েকবার 3বার ক্ষমতা ছিল, ওনারা কিন্তু এটা চালু করতে পারে নাই। অনেকগুলো প্রবলেম আছে। দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যে আপনার খেয়াল আছে কিনা, অনেকগুলো খাল ছিল কিন্তু গণবস্তি মানে এমন একটা শহর হয়ে উঠছে যে ঢাকা শহরে অনেক খালের কোনো অস্তিত্ব চলে গেছে। গ্রামে গঞ্জে দেখা যায়, বিশেষ করে আমার এলাকায় আমি যখন যাই দেখতাম যে আমার ছোটোকালে মনে আছে অনেকগুলো খাল ছিল, যে খাল দিয়ে হয়তো হাট বাজারে নৌকা আসতো বা মানে আপনার পণ্য পরিবহন হতো। সেই খালগুলো এখন আর নেই। সেগুলা করতে পারলে ভালো, কিন্তু করতে গেলে অনেকগুলো মানে সমস্যার সম্মুখীন হতে হবে। দেখা যাবে যে সেই খালের উপরে হয়তো মার্কেট হয়ে গেছে, বোতল ভবন হয়ে গেছে, হ্যাঁ, ঘরবাড়ি হয়ে গেছে। এইটা একটা ডিফিকাল্ট বিষয়, এবং সরকার যদি করতে পারে তো অবশ্যই ভালো। আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে কথা এর আগেও বলছিলাম, যে এখনও বলছি, যে দেখুন সরকার যখন যে সরকার ক্ষমতা থাকে তখন অবশ্যই তাদের পররাষ্ট্রনীতি পার্শ্ববর্তী দেশের সাথে ভালো রাখার চেষ্টা করে। অস্তুবে একটা কথা বলছিলেন যে রোমানি সীমান্তের কথা, আমার যদ্দূর মনে পড়ে তখন আপনার ওই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মোহাম্মদ নাসিম, এবং 7 জন না, সম্ভবত আরও বেশি, 11 জন সৈন্য বিডিআরে মানে আপনার বিএসএফে মারা গেছিলো, এবং তখন বিডিআর সম্ভবত 1 জন সৈন্য। এবং এই হামলা পরপরই ইন্ডিয়া পার্লামেন্টে পর্যন্ত এটা কিন্তু আলোচনা হয়েছিল। ইন্ডিয়া পার্লামেন্ট থেকে বলা হচ্ছিল যে এখনই বিডিআর যে সদর দপ্তর পিলখানাকে উড়িয়ে দেওয়া হোক, আক্রমণ করা হোক। কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন উনি একটা ফোনের মাধ্যমে কূটনৈতিকভাবে এটা যেভাবে হোক এটাকে তখন এটাকে শান্ত করেছিল। যেটা অনেক সময় দেখা যায় যে আপনার দেখুন যে ইরান যুদ্ধের সময় মিস ক্রসফায়ার হয়, এবং এমনকি আপনার খেয়াল আছে কি না, অস্ত্রবে খেয়াল থাকার কথা যে ইরাকে ইটালির পুলিশ বাহিনীর একটা টিম গেছিল, তাই না? ওই যে ইমিগ্রেন্টের বান্ধব পুলিশ বলা হতো তাকে, পুলিশ প্রধান ছিল, কুস্তুরের পুলিশ প্রধান। উনি একটা সফরে গেছিল বাগদাদে। তো বাগদাদ এয়ারপোর্ট থেকে নামার সময় যখন তার ক্যাম্পে যাচ্ছিল, তখন মার্কিন সেনা তাকে গুলি করে মারছিল। এটা মিস ক্রসিং হয়ে গেছিল। তো এরকম মিস ক্রসিং কখনো কখনো সীমান্ত হয়ে থাকে, কিন্তু ওইটা ছিল আলোচনা আসছে কি কারণে বর্তমানে দেশের আমাদের দেশের যে সার্বভৌমত্ব। না, আমি এটাই তো বলছি। আপনি একটা জিনিস ইকবাল ভাই, এখন আমি বিএনপি না, আপনি আওয়ামী লীগ না, বাংলাদেশের টোটাল নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, দিস ইজ পলিটিক্যাল ইস্যু। ভারত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যেভাবে কুক্ষিগত করে নিয়ন্ত্রিত ব্যবস্থা একটা নির্বাচন পদ্ধতি করে যাচ্ছে, আমি বলছি আমি এটাকে কখনো এগ্রি করি না, কখনো এগ্রি করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন আমাদের দেশে মানে বিরোধী দল যে হওয়ার মতো যে শক্তি সাহস লাগে, এটাও কিন্তু বিএনপি হয়ে ওঠে না। এটাই আমার অপিনিয়ন। কেন বলছি আপনাকে বলি, দেখেন আমি প্রায় কথাটা বলি আলোচনার মাধ্যমে, টকশোতে গেল। আপনার খেয়াল আছে মিশরে ব্রাদারহুড যখন ক্ষমতা ছিল, মুরসি নির্বাচন প্রতিনিধি ছিল, তখন এই যে বর্তমান যে সেনা প্রধান, তাই না, এখন যে রাষ্ট্র ক্ষমতা আছে, উনি একটা মসজিদে গুলি করে 900 মানুষকে মেরে ফেলছিল। তারপরে মুরসি সমর্থকরা কিন্তু দমে যায়নি। মানুষের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে চলে এসেছে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।